অবাধ্য প্রেম উপন্যাস লিখেছেন নন্দিনী নীলা। আমি দরজা থেকে সরে দাঁড়ালাম। মায়েশা আমাকে ভেঙচি কেটে ভিতরে চলে গেল। সবার মাঝে নিজেকে কেমন তুচ্ছ লাগছে। সবাই একদম ফিটফাট। সবাই আমার দিকে এমন নজরে তাকাচ্ছে, মনে হয় আমি এলিয়েন। তাই আমি সেখান থেকে চলে এলাম উপরে। এখানে এসে আমি আরও মানুষ দেখতে পেলাম। ছেলেমেয়েরা ছাদে দাঁড়িয়ে বিভিন্ন অ্যাঙ্গেলে দাঁড়িয়ে ছবি তুলছে। এক ছেলে এক মেয়ে একদম জড়াজড়ি করে ছবি তুলছে। আমি হাঁ করে কতক্ষণ সবার ভাবভঙ্গি দেখে রুমে চলে গেলাম। মন চাচ্ছে রুমের ভিতরেই বসে থাকি। আপু যে ব্যাগটা দিয়েছিল সেই ব্যাগটা এখনও খুলে দেখিনি। দুইটা শাড়ি বলেছিল। এখন ব্যাগটা খুলে একটা হলুদ সিল্ক জামদানি শাড়ি আর একটা মেরুন কালারের কাতান শাড়ি। এত আশা করে দিয়েছে, না পরলে তাদের অপমান করা হবে। নিচে যেহেতু আমাকে যেতেই হবে, তাই শাড়িটা পরে নিলাম। শাড়িটা পরে চুল কিভাবে বাঁধবো সেটা ভাবনা চিন্তা করতে করতে চুল খোলায় রাখলাম। সবাই কত সাজগোজ করেছে, তাদের মাঝে আমাকে বেমানান লাগবে। আমি চাইলেও এত সাজতে পারবো না। এত সাজগোজের জিনিস আমার কাছে নেই। তাও নিজের যা আছে সেই দিয়েই কাজ চালিয়ে নিলাম। আমার কাছে পিঙ্ক কালারের একটা লিপস্টিক, ওটাই দিলাম। কপালে কালো টিপ, কানে গোল্ডেন কালারের ঝুমকা, গলায় কিছু দিলাম না। যাই হোক, চুড়ি পরলাম এক হাতে গোল্ডেন কালারের। আমার একটা ছোট আয়না আছে, সেটাতে নিজেকে দেখছি। হলুদ কালারে আমাকে মোটেই ভাল লাগছে না। আমার গায়ের রং শ্যামলা বর্ণের, আমাকে এই কালারটায় আরও কালো দেখা যাচ্ছে। মন চায় এখনই শাড়ি খুলে বসে থাকি। বাইরে যারা এসেছিল সবাই যে ফর্সা তা কিন্তু নয়। আমার থেকে অনেক কালোও আছে, আমার মতনও আছে, আবার অনেকে সুন্দরও আছে। কিন্তু তাদের সবাইকে একই রকম দেখা যাচ্ছে, কারণ সবাই এত এত মেকআপ করেছে যে সবাইকেই ফর্সা লাগছে। আমি চুল কানের পিছনে গুজতে গুজতে বেরিয়ে এলাম। ছাদে যারা ছিল সবাই আমার দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। আমি নিচে চলে এলাম। অনুষ্ঠান শুরু হবে এবার। নিচে এসে তো আমি নিবিড়ের মাকে আর নিবিড়ের চাচিকে দেখেছি। চোখ কপালে তুললাম। তাদের সাজ দেখে আমার অবস্থা কাহিল। নিবিড়ের আম্মুকে এমন এই পোশাক দেখে কেউ বিশ্বাসই করতে পারবে না তার দুইটা বড় বড় ছেলে আছে। মাহি দেখতে পেলাম শাড়ি পরে নাই, হলুদের সাথে সবুজ মিক্স করা লেহেঙ্গা পরেছে। একদম পুতুলের মতো লাগছে। দুজন মেয়ে তাইমিন আপুকে ধরে নিয়ে আসছিল। স্টেজে নিয়ে যাবার জন্য আপু আমাকে দেখে ডাকলো। আমি যেতেই বলল, কই ছিলি? সে এতক্ষণ থেকে তোকে খুঁজছি। সবাই এমনভাবে জেকেছিল যে জন্য আমি বেরিয়ে যেতেও পারলাম না। বলছিলাম না আমার সাথে এসে সাজবি? আমি হাসি মুখে বললাম, একা সেজেছি। ওখানে গিয়ে তোমার ঝামেলা বাড়ায়নি। দেখো তো আমাকে কেমন লাগছে। খুব মিষ্টি লাগছে। আমাকে নিয়ে চল এবার। আচ্ছা, তো লোক অনেক, তাদের সাথে যাও। আমি তো আছি আশেপাশে, সমস্যা নাই। কিন্তু নিবিড়ের রাম্মু এসে আপুর দিকে তাকিয়ে বলল, এখানে দাঁড়িয়ে আছো কেন? আমি তাকে দেখে সেখান থেকে চলে গেলাম। উনি আমাকে ফাঁসিয়েছেন, তাই ওনাকে আমার একটুও পছন্দ হয় না। আমি বিড়বিড় করে বাগানের দিকে যাচ্ছিলাম। ঠাস করে ধাক্কা খেলাম কারোর সাথে। তাকিয়ে দেখি এক পোলা ঘাসের উপর বসে দাঁত কেলেই আমার দিকে তাকিয়ে আছে। আমি কপাল কুঁচকে তাকিয়ে আছি। এত জোরে কি ধাক্কা লেগেছে, নাকি সে লোকটা নিজেই বসে পড়েছে? আমি সরি বলতে গিয়ে যাচ্ছিলাম, কিন্তু লোকটার দাঁত কেলানির দিকে তাকিয়ে থাকা আমার একদম পছন্দ হলো না। আমি সরি বলা বন্ধ করে বিরক্তিকর কণ্ঠে বললাম, সমস্যা কি? এমন ছাগলের মতো দাঁত কেলিয়ে হাসছেন কেন? লোকটা কোনো কথাই বলল না, হাঁ করে আমার দিকে তাকিয়ে আছে। মন চাচ্ছে চোখ দুটো গলিয়ে দিতে। আমি আরও হাই হ্যালো দুই একটা কথা বলে সেটা সামনে থেকে চলে এলাম। পাগল ছাগল কোথা থেকে এসেছে কে জানে। না উত্তর দিল আর না বসা থেকে উঠল, ওভাবেই বসে হাঁ করে তাকিয়ে আছে। এদিকে নিবিড় ওর কাকার পাশে ছিল। নিচু হয়ে কানে কানে কাকাকে বলল, কাকা জানো এই সব কিছু ছোঁয়া একা নিজের হাতে সাজিয়েছে। কাকা বলল, বাহ, মেয়েটার অনেক গুণের, তাই না রে? নিবিড়কে হঠাৎ আবির টেনে নিয়ে নামিয়ে নিয়ে এলো। নিবিড় আবিরকে ধমক দিয়ে বলল, থাপ্পড় খাবি কিন্তু, এখানে আমাকে জ্বালালে। উফ ভাইয়া, আসো তো, তোমার জন্য সারপ্রাইজ আছে। নিবিড়ের হাত টেনে ধরে বলল, হাত ছাড় তো, আমি এখন কোথাও যেতে পারবো না। আর কিসের সারপ্রাইজ?
দেখছিস না আমি কাকার সাথে গুরুত্বপূর্ণ কথা বলছিলাম? সেটার থেকেও গুরুত্বপূর্ণ জিনিস আমি তোমাকে দেখাবো। একটু পরে তো হা করে তাকিয়ে থাকবে আর আমাকে থ্যাংক ইউ বলবে। আবির টেনে এনে নিবিড়কে ছোঁয়ার দিকে ইশারা করলো। নিবিড় ছোঁয়ার দিকে তাকিয়ে থমকে যায়। আচমকা ওর হেঁচকি উঠে যায়। আবির ব্যস্ত গলায় জিজ্ঞেস করলো, কি হলো ভাইয়া? ভাবির এই রূপ দেখে কি হেঁচকি উঠে গেল? নিবিড় মাথা নেড়ে স্বীকার করলো আর পানি চাইলো। আবির পানি এনে দিল। নিবিড় পানি খেয়ে বলল, এই মেয়ে দেখি আমায় মেরে ফেলতে চায়। আবির চলে গেল। নিবিড় ছোঁয়ার মাথা থেকে পা পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। এখানে উপস্থিত সব মেয়েদের তুলনায় ছোঁয়া সাধারণ হলেও ওর দৃষ্টিতে ছোঁয়া সব থেকে সুন্দরী নারী, যার এই রূপ দেখে নিবিড় থমকে গেছে। ওর কপালে ঘাম জমে উঠেছে। কেমন কেমন লাগছে। শাড়ি ওকে কে পরতে বলেছে? নিবিড় তো নিজের দৃষ্টি সরাতেই পারছে না। এইভাবে পাগল করতে চায় না কি? ছোঁয়া সবার থেকে দূরে আলাদা হয়ে দাঁড়িয়ে আছে আশার সাথে। নিবিড় চেয়ে রইল কতক্ষণ, তারপর চোখ সরিয়ে অন্যদিকে চলে গেল। মা ডাকছে হলুদ দিতে। নিবিড় আসতে মন চাইল না। ওর মন চাইছে শুধু ছোঁয়ার দিকে চেয়ে থাকতে। কাকা আর কাকিকে হলুদ লাগিয়ে হাতে একটু হলুদ নিয়ে চলে এলো স্টেজ ছেড়ে। সবার দেওয়া হতে আমি সবার শেষে হলুদ ছোঁয়াতে গেলাম। আমার দিকে তো আপু চোখ রাঙিয়ে তাকালো। আমি তার কাছে একবার আসিনি এজন্য। আর আমি আসতাম কি করে? নিবিড়ের ছোট চাচি তো আমাকে এখানে আসার পরেই বলেছে তোমার কি জন্য স্টেজের আশেপাশে না দেখি। খুব যে একটা আসার ইচ্ছে ছিল তা না, কিন্তু ওনার কথায় খুব কষ্ট পেয়েছি, এজন্য আর আসি নাই। স্টেজ থেকে নামতে কে যেন আমার হাত ধরে টেনে একপাশে নিয়ে এলো। আলো ছেড়ে অন্ধকারে চলে এসেছি। আমি অন্ধকারে নিবিড়কে চিনে ফেললাম। কি অসভ্যতামি হচ্ছে! আপনি আমাকে টেনে এখানে নিয়ে আসলেন কেন? তোমাকে একটা জিনিস দিতে নিয়ে আসলাম। এখানে অসভ্যতামি কি পেলে? আসো একটু অসভ্যতামি করি না হয় শুনি। কি দিতে? অবাক গলায় বললাম। এই অন্ধকারে টেনে আমাকে কি দেওয়ার জন্য নিয়ে আসলো? কোন শয়তানি মতলব আঁকছে না তো এই নিবিড়? আমাকে বলতে দেরি হলো আর নিবিড়ের ফট করে নিজের হাত উঁচু করে ভেজা ভেজা কিছু আমার দুই গালে লাগিয়ে দিতে দেরি হলো না। আমি তো গালে হাত দিয়ে অন্ধকারে দেখা যাচ্ছে নাকি? আমি রাগী গলায় বললাম, আমার গালে কি দিলেন? তোমার গালেই তো আছে। আয়নার সামনে গিয়ে না হয় দেখো। আমি আন্দাজ করে নিলাম এটা হলুদই হবে। আমি নিজের গাল থেকে নিয়ে নিবিড়ের গালে লাগিয়ে দিলাম। যাক, আপনাকেও লাগিয়ে দিলাম। এবার আপনি আয়নায় গিয়ে দেখুন। অসভ্য বেহায়া লোক। রাগে গজগজ করতে করতে আমি নিবিড়ের সামনে থেকে চলে এলাম। নিবিড় এদিকে এসে দেখি সবাই নাচানাচি করছে গান ছেড়ে। সবাই সবার গায়ে হলুদ দিয়ে সবাইকে ভূত করে দিয়েছে। আমি সবাইকে ক্রস করে চলে যাচ্ছি ডান্স ফ্লোর থেকে। নিবিড় দৌড়ে এসে আমার হাতে হাত টেনে ধরে সবার মাঝখানে নিয়ে গেল আর সবার মাঝে আমার কোমর ধরিয়ে নাচতে লাগলো। নিবিড়ের স্পর্শে আমার শরীর কেঁপে উঠল। নিবিড়ের হাত যে আমার পেটে স্পর্শ করেছে শাড়ি ভেদ করে, নিজের কেমন অস্থির অস্থির লাগছে। আমি রাগে কিরমির করে নিবিড়ের দিকে তাকালাম আগুন চোখে। নিবিড় আমার রাগী দৃষ্টিতে পাত্তাই দিল না। ওর মুখে দুষ্টু হাসি। আমি দাঁতে দাঁত চেপে বললাম, অসভ্য বেহায়া লোক, ছাড়ুন আমাকে। অসভ্য লোকেরা ঠিক মতো অসভ্যতামি না করে কাউকে ছাড় দেয় না সোনা। বলে আরও শক্ত করে নিবিড় আমার কোমর চেপে ধরে একদম নিজের সাথে মিশিয়ে নেয়। আমি তাল সামলাতে না পেরে নিবিড়ের পাঞ্জাবি খামচে ধরি হাতের মুঠোয় শক্ত করে। আমি এবার অসহায় মুখ করে বললাম, প্লিজ আমাকে ছাড়ুন। সবার সামনে আপনি এমন করছেন, সবাই কি ভাববে ভাবুন। আমি আর আপনাকে জীবনে অসভ্য বলবো না, প্রমিস। এখন বলে তো লাভ নেই, সেই তো বলেই ফেলেছো, শাস্তি তো পেতেই হবে। আর একটা কথা, কেউ আমাকে লক্ষ্য করছে না। এখানে যে যার মতো মজা মাস্তি করছে। তোমাকে দেখার জন্য কেউ বসে নাই। এতক্ষণ লাইট ছিল, এখন ডিম লাইট নীল কালারে চারপাশে ঘুরছে, এজন্য হয়তো আমাদের কেউ খেয়াল করছে না। এখানে অনেকেই কাপল ডান্স করছে, সবাই মজা মাস্তি করছে, কেউ হয়তো আমাদের লক্ষ্য করেছে না। এই সুযোগটাই নিবিড় কাজে লাগিয়ে কেন যে লোকটাকে অসভ্য বলতে গেলাম। আমি কাঁদো কাঁদো মুখ করে নিবিড়ের দিকে তাকিয়ে আছি আর নিবিড়ের মুখে শয়তানি হাসি। খুব মজা পাচ্ছে আমাকে নাস্তা নাবুদ করে। নিবিড় আর ছোঁয়া তো ভেবেছে কেউ ওদের লক্ষ্য করছে না, এটা ঠিক, এখানে কেউ লক্ষ্য করেনি, কিন্তু একজোড়া চোখ ওদের ঠিকই লক্ষ্য করছে। তার
হাত মুষ্টিবদ্ধ হয়ে আসছে। সে মনে মনে একটা কথাই বলছে, এজন্য সেই দিন আমার সাথে এইরকম করলে। সে আগুন চোখে দুজনের দিকে তাকিয়ে আছে। দুজনে এত ঘনিষ্ঠতা সে একদমই সহ্য করতে পারছে না। আমি কোনোভাবেই নিবিড়ের থেকে ছাড়া পাচ্ছি না। নিবিড়ের শরীরে তো দানবের শক্তি আছে, ওর থেকে ছাড়া পেতে নিজের গায়ে সর্বশক্তি দিয়ে চেষ্টা করলেও ওকে ছাড়তে পারবো না। বৃথা চেষ্টা করেই যাচ্ছি। নিবিড় তো আমাকে ছাড়ছে না, উল্টা যতবারই ছোঁয়ার নিজের থেকে ওকে সরানোর চেষ্টা করে ততবারই নিবিড় আরও ওকে নিজের সাথে জাপটে ধরে। আমি ছাড়ানোর চেষ্টা করছি, আপনি আমাকে আরও চাপতে ধরছেন কেন? সমস্যা কি? রাগে মৃদু চিৎকার করে বললাম। নিবিড় নিজের মুখের আমার একদম নিকটে এনে ফিসফিস করে বলতে লাগলো, আমি তো ছেড়ে দিতে চাই না। আমি সরি বলছি তো, তবু কেমন এমন করছেন? সত্যি বলছি, আর কখনো আপনার সাথে উল্টাপাল্টা কথা বলবো না, আমার শিক্ষা হয়েছে। নিবিড় আগের মতনই আমার কাছ থেকে উত্তর দিল, সে তো তুমি প্রতিবারই বলো, কিন্তু ছাড়া পেলেই তো আবার সেই আগের মতো হয়ে যাও। আজকে তো তোমাকে শিক্ষা না দিয়ে ছাড়ছি না। নিবিড়ের কথা শুনে আমি ভয় পেয়ে গেলাম। শুকনা ঢোক গিলে ভীতমুখে নিবিড়ের চোখের দিকে তাকিয়ে আছি। একে তো নিবিড়ের গা ঘেঁষে থাকতে আমার খুব অস্থির লাগছে, বুক ধড়ফড় করছে, হাত পা কাঁপছে, আর উপর নিবিড় একদম আমার মুখের উপর এসে কথা বলছে। এজন্য নিবিড়ের শ্বাস প্রশ্বাস আমার মুখে এসে বাড়ি খাচ্ছে। কি মুসিবতে পড়া গেল রে বাবা! নিবিড়ের কথা বলতে আসলেই আমি চোখ বন্ধ করে কাঁপতে থাকি, আর নিবিড় নিশ্চয়ই আমার এই অবস্থা দেখে মজা নিচ্ছে। এদিকে নিবিড় ছোঁয়ার কাঁপাকাঁপি দেখে হা করে ওর দিকে তাকিয়ে আছে। চোখ বন্ধ করে মেয়েটা কীরকম কাঁপছে, যার মুখের আগায় থাকে ঝগড়া, সে কিনা ভীত মুখে করে চোখ বন্ধ করে সহ্য করছে। এমনিতে আজকে ছোঁয়াকে দেখে নিবিড় আটকে গেছিল, নেশা ধরে গিয়েছিল ওর। আর এখন ছোঁয়াকে এই অবস্থা দেখে নিবিড়ের নেশা ধরে যায়। ঘোর লাগা দৃষ্টিতে ছোঁয়ার দিকে তাকিয়ে আছে। ছোঁয়ার কাঁপা কাঁপা বন্ধ চোখের পাতা কাঁপাকাঁপি করছে দুই ঠোঁট। নিবিড় যেন নিজের মধ্যে নেই। ও আচমকা নিচে চোখ বন্ধ করে ফেলেছে, নিজেকে কন্ট্রোল করার সর্বোচ্চ চেষ্টা করছে, পারছে না। ও ফট করে চোখ মেলে তাকায়। ছোঁয়া ওর দিকে তাকিয়ে আছে অবাক চাহনিতে। নিবিড় ঢোক গিলে বলে ওঠে, ইফ আই ডু নট ওয়ান্ট টু টাচ ইট আই উইল শিওরলি ডাই। নিবিড়ের কথা শেষ করে মাথা নিচু করে ছোঁয়ার গলায় অধর গুজে দিল। একটা জায়গায় কতক্ষণ ঠোঁট চেপে ধরেছিল নিবিড়ের মনে নেই। নিবিড় ওইভাবেই চুপ করে দাঁড়িয়েছিল। এইদিকে ছোঁয়ার অবস্থা বেগতিক। ও চোখ বন্ধ করে আছে, ওর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। নিবিড়ের গলার কাছে পাঞ্জাবি এত শক্ত করে ধরে রেখেছিল যে নিবিড় নিজের গলায় ব্যথা অনুভব করে, কিন্তু ওর টু শব্দটি অবধি করে না। নিবিড়ের সাথে ঝগড়া করেও নিবিড়ের প্রতি একটা বিশ্বাস ছিল, মানুষটা যেমনই হোক ভালো। রাগের মাথায় উল্টাপাল্টা অনেক কথাই বলে, কিন্তু মন থেকে নিবিড়কে আমি অনেকটাই বিশ্বাস করি, ভরসা করি। আজকের ব্যাপারটার জন্য আমি মানতে পারছি না, নিবিড় এটা করতে পারলেও আমি বিশ্বাস করতে পারছি না। ডান পাশের গলায় ব্যথা অনুভব হচ্ছে, জ্বলছে। জায়গাটা নিবিড় কখন কামড়ে ধরেছিল টের পাইনি। আমি জায়গাটায় হাত রেখে ফুপিয়ে উঠলাম। নিচে লাইট জ্বলতে আমি নিবিড়কে ধাক্কা মারি। নিবিড় আমাকে এতটাই মগ্ন ছিল, আমাকে ধরে রাখা হাতের বাঁধন আলগা করে গেছিল ও। এজন্য আমার ধাক্কা খেয়ে নিবিড় দূরে সরে হেলে পড়েছিল। আমি সেখানে আর 1 মিনিটও অপেক্ষা করি নাই, দৌড়ে উপরে চলে এসে দরজা বন্ধ করে দিই। দরজার কড়াঘাতে আমার কান্না বাধা পড়ল। জোরে জোরে কেউ দরজায় বাড়ি মারছে আর আমাকে ডাকছে। কণ্ঠটা নিবিড়ের। আমি উঠলাম না, কথাও বললাম না। নিবিড় একের পর এক ডাক দিয়ে চলেছে, আর দরজাতে এত জোরে জোরে বাড়ি দিচ্ছে মনে হচ্ছে দরজা ভেঙে ফেলবে। বাধ্য হয়ে আমাকে উঠে দরজা খুলতে হলো। রাগে আমি গজগজ করতে করতে দরজা খুলতে নিবিড় আমার সামনে মাথা নিচু করে বসে পড়লো। অপরাধী চোখে আমার দিকে তাকিয়ে বলল, আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সাথে এটা করতে চাইনি, কিভাবে কি করে ফেললাম আমি নিজেও জানি না। আমি ঠাস করে নিবিড়ের গালে একটা থাপ্পড় মেরে ক্ষান্ত হলাম। চোখ দিয়ে আমার আগুন বের হচ্ছে। নিবিড়কে এখন আমার যে কি করতে মন চাচ্ছে আমি বোঝাতে পারছি না। নিবিড় থাপ্পড় খেয়েও কোনো রিয়্যাক্ট করলো না, যেন এমনটা হওয়ারই ছিল। ও আমার থাপ্পড় দেওয়া হাতটা নিজের হাতের মধ্যে নিয়ে বলল, আরও মারো প্লিজ, কিন্তু আমাকে ঘৃণার চোখে দেখো না। আমি কখনো তোমার সাথে এমন করতে চাইনি। তোমার চোখের নিচের জন্য ঘৃণা আমি সহ্য করতে পারবো না। আমি রাগে কিটমিট করে বললাম, চলে যান আপনি, আমি কালকে দিন পর এই বাসা ছেড়ে চলে যাব। আপনার সাথে অনেক কথা বলেছি, আপনাকে অনেক কিছু বলেছি, সত্যি বলেছি, এইসব আমি মন থেকে বলিনি। আমি মুখে আপনাকে অসভ্য বলেও মন থেকে আমি আপনাকে কিন্তু একদম দায়িত্ববান পুরুষ ভাবতাম। না চাইতেও আপনার প্রতি আমার আস্থা ভরসা কেন জানি তৈরি হয়ে গেছিল, কিন্তু আপনি শুধুমাত্র শাস্তি দেওয়ার জন্য আমাকে যে এরকম করলেন। ছি, একটা মেয়ের সাথে কত বড় অন্যায় করেছেন সেটা হয়তো আপনি ছেলে হয়ে বুঝতে পারবেন না। এইভাবে শাস্তি দিয়ে আমাকে
শাস্তি নয়, শুধু নিজেকে আপনি ছোট করছেন। আমার চোখে ছোট হয়ে আপনার হয়তো কিছু আসে যাবে না, কিন্তু আমার ভরসাটা আমি হারিয়ে ফেললাম। সত্যি অনেক কষ্ট পেয়েছি। বলতে বলতে আমি কেঁদে ফেললাম। নিবিড় আমার কান্না দেখে ব্যস্ত হয়ে বলল, বিলিভ করো আমি তোমাকে শাস্তি দিতে এমনটা করিনি। আমি কাউকে শারীরিকভাবে দুর্বল করে শাস্তি দিতে চাই না। তোমাকে তো আমি কখনোই শাস্তি দিতে চাইনি। আমি তো শুধু মুখে মুখে এটা বলি। তোমাকে এত কাছে পেয়ে আমি নিজেকে হারিয়ে ফেলেছিলাম। কখন তোমাকে আপত্তিকরভাবে স্পর্শ করে ফেলেছি আমি বুঝতেই পারিনি। এখনো আমার এই অধিকার হয়নি। আমি কিভাবে করলাম? এটা একটা অ্যাক্সিডেন্ট, বিলিভ মি। আমি কিছুই বলতে পারছি না। নিবিড়ের দিকেও তাকাচ্ছি না। আমি ঘাড় বাঁকিয়ে অন্যদিকে তাকিয়ে আছি। নিবিড় আমার দুই হাতে নিজের কপালে ঠেকিয়ে অনেক কিছু বলছে। নিবিড় কেন এতটা অনুতপ্ত হচ্ছে? এইসব তো ও ইচ্ছে করেই করেছে। তাহলে কেন এমন করছে? আমার কাছে নিজেকে ভালো প্রমাণ করে ওর লাভ কি? যা হওয়ার হয়ে গেছে। আপনার আমাকে আর কিছু বলতে হবে না। আমি আপনার জীবনে এমন ইম্পর্ট্যান্ট কেউ না যে আমাকে বুঝাতে না পারলে আপনি মরে যাবেন। তাই নিজের ইগো ক্ষুণ্ণ করে আমার কাছে এত কিছু। নিবিড় বসা থেকে দাঁড়িয়ে যায়। আমার কথা শুনে আমার অন্যদিকে করে রাখা মুখটা টেনে নিজের দিকে টেনে আনে। দু হাতে আমার মুখটা আবদ্ধ করে চোখে জল রেখে বলে, তুমি আমার জীবনে আমাকে বোঝাতে না পারলে তো আমি মরেই যাব। নিবিড়ের কথা শুনে আমার মেরুদণ্ড সোজা হয়ে গেছে। আমি বিস্মিত নয়নে নিবিড়ের মায়াভরা চোখের দিকে তাকিয়ে আছি। কি অদ্ভুত নিমেষেই যেন আমি নিবিড়ের চোখের ভাষা পড়ে ফেললাম। এই চোখে ভাষা যেন আমার পড়া ঠিক হয়নি। আমি চঞ্চল গলায় বললাম, ইম্পসিবল, এটা হতেই পারে না। নিবিড় খুবই কোমল গলায় বলল, এটা সত্যি। আমি বললাম, আমি বিশ্বাস করি না। আপনি আমাকে শাস্তি দিতে আবার আরেকটা নাটক করছেন। নিবিড় অনুভূতি ভরা গলায় বলল, যার স্থান আমার হৃদয়ে তাকে আমি শাস্তি কিভাবে দেব? আমার চোখে মুখে চরম বিস্ময়। নিবিড়ের কথাগুলো আমার হজম হচ্ছে না। মানুষটা এতটাই নাটকবাজ, এত সুন্দর করে কিভাবে নাটক করছে? এই চোখ দিয়ে কিভাবে এতটা ভালোবাসা ছেড়ে দিচ্ছে, যেন এই চোখের দৃষ্টি দিয়ে আমাকে বশ করে ফেলবে। না না, এই চোখের দিকে তাকানো যাবে না। নিবিড়কে ধাক্কা মেরে দরজার সামনে থেকে সরিয়ে আমি বললাম, আপনি যদি এখন এইখান থেকে না যান তাহলে আমি এখনই এ বাসা থেকে বেরিয়ে যাব। নিবিড় আমার কথা শুনে থমকে দাঁড়িয়ে পড়ল, আর এগিয়ে এলো না। আমি ওর মুখের উপরে বন্ধ করে দরজা বন্ধ করে দিলাম। নিবিড় কিছুক্ষণ থ মেরে বন্ধ দরজার দিকে তাকিয়ে রইল। তারপর নিচে নেমে এলো। নিবিড় এলোমেলো পায়ে নিজের রুমে গিয়ে নিজেও দরজা বন্ধ করে দিল। আবির নিবিড়কে উপর থেকে আসতে দেখে ভাইকে পিছনে ছুট দিল। নিবিড়ের মুখটা কেমন যেন বিষণ্ণ হয়ে গেছে। ও নিবিড়ের রুমে ঢুকতে যাবে, কিন্তু তার আগে নিবিড় খট করে দরজা বন্ধ করে দিয়েছে। আবির দরজা ধাক্কা দিয়ে যাবে, তখনই কেউ ওর হাত টেনে ধরে। ওপাশে তাকিয়ে দেখে বলে, মম, কিছু বলবে? নিবিড়ের মা নীলাশা বেগম আবিরের হাত ধরে টেনে নিজের রুমে নিয়ে যায় আবিরকে। আবির মায়ের বিভবে চমকায়। ও চমকানো গলায় বলে, হোয়াটস হ্যাপেন্ড মম? এইভাবে টেনে নিয়ে আসলে কেন? ব্রো, ওর সাথে আমার কথা ছিল। নীলাশা বেগম ঠাস করে আবিরের গালে চড় মারল। আবির গালে হাত দিয়ে অবাক চোখে নিচে মমের দিকে তাকিয়ে আছে। ও বিলিভ করতে পারছে না মম ওকে থাপ্পড় মেরেছে, ওর গালে হাত তুলেছে। মম, তুমি আমাকে মারলে? ছোট ভাই হয়ে বড় ভাইকে খারাপ দিকে উৎসাহ করছো। তোমাকে স্বাধীনতা দিয়েছে বলে কি যা খুশি তাই করবে? ওই ফকিনি মেয়েটার সাথে তুমি আমার ছেলের সম্পর্ক তৈরি করেছো। নীলাশা বেগম রাগে চিৎকার করে উঠল। আবির নীলাশা বেগমের কথা শুনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এতক্ষণ অনেক কথাই বলতে চেয়েছে মমকে, কিন্তু এখন মমের কথা শুনে ওর সব কথা অফ হয়ে গেছে। মম এসব কিভাবে জানলো? মম, তুমি এসব? নীলাশা বেগম আবিরকে থামিয়ে দিলে বলল, আর নিচে আবার বলে উঠল, আজ ওই বাইরের মেয়েটার জন্য আমি তোমার গালে হাত তুলেছি। তোমার মমের হাতে তুমি আঘাত পেলে। আই হোপ তুমি বুঝতে পারবে তুমি কতটা ভুল করেছো। এই কাজ করা থেকে তুমি তোমার ভাইকে বিরত রাখবে। যেভাবে তাকে দিকে ঠেলে দিয়েছো সেভাবে সেখান থেকে ফিরিয়ে আনবে। আমি আমার ছেলেকে কোনো ভুল পথে পা বাড়াতে দেব না। ওই ফকিনি মেয়েটার সাথে যেন আমার ছেলের কোনো সম্পর্ক তৈরি না হয়। আবির মুখ নিচু করেই বলল, মম, আমি কিছু করিনি। ব্রো নিজে ছোঁয়া আপুকে ভালোবাসতো। আমি শুধু তাকে কয়েকটা টেকনিক বলেছিলাম সেটা বোঝাতে, এছাড়া আর কিছুই নয়। তুমি তো জানো ব্রো কতটা শক্ত মনে। সে নিজের ইগোর জন্য ভালোবাসা প্রকাশ করতে পারেনি। আমি যখন বুঝতে পারি ব্রো ছোঁয়া আপুর উপর দুর্বল, তখন আমি তাকে শুধু তার অনুভূতিটা প্রকাশ করতে বলেছিলাম। এজন্য কয়েকটা টেকনিক বলেছিলাম, এছাড়া আর কিছুই না। আমি কিভাবে তার অনুভূতি ফেরাবো বলো? তোমাকে নিবিড় থার্ড ক্লাস অনুভূতি প্রকাশ করার জন্য বোঝাতে বলেছে কে? আমার ছেলে যদি আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, আমি কিন্তু ওই মেয়েকে খুন করে ফেলবো। ছোঁয়া আপু তো যথেষ্ট ভালো মম। তাকে তো তুমি অনেক দায়িত্ব দিয়েছিলে, দেখেছো তো কত লক্ষ্মী। তাকে মেনে নিতে তোমার কি সমস্যা?
তোমার কাছে থেকে আমি অবশ্যই জ্ঞান নেব না, সরি মম। কিন্তু তুমি এইসব জানলে কিভাবে? তোমার কাজ শেষ, তোমাকে যে কাজ দিয়েছি সেটা আর মনোযোগ দিও। আমি যেই সব জেনে গেছি সেটা যেন নিবিড় জানতে না পারে। নীলাশা বেগম আবির আর একটা কথাও শুনল না। আবির বাধ্য হয়ে রুম থেকে বেরিয়ে গেল। ওর মাথায় আকাশ সমান চিন্তা এখন, কে এমন ত্রসামি করলো ওদের সাথে। নীলাশা বেগম আর আবিরের কথোপকথন সবই একজোড়া চোখ শয়তানা হাসি দিকে তাকিয়ে শুনছিল। সে নাচতে নাচতে মাহির রুমে চলে এলো। অবশেষে নিবিড় আর ছোঁয়ার অপমানের প্রতিশোধ নিতে পারল। মাহি মাইশার দিকে তাকিয়ে বলল, মাইশা আপু তুমি কি খুব খুশি আজকে? মাইশা বিছানায় শুয়ে বলল, হ্যাঁ রে মাহি, খুব খুশি। মাহি জিজ্ঞেস করলো, কারণটা কি মাইশা আপু? কারণটা তা বলা যাবে না, কিন্তু তুই তো জানিস আমি ব্রোকে কতটা ভালোবাসি। ব্রো কি তোমাকে লাভ ইউ বলেছে? মাইশা লজ্জা লজ্জা মুখে বলল, সেটাই না, কিন্তু যাতে খুব তাড়াতাড়ি বলে সেই কথাটা আমাকে বলে, সেই ব্যবস্থা আমি করে ফেলেছি। কি করেছো? খুব কৌতূহলী নিয়ে জিজ্ঞেস করলো মাহি। মাইশা খুশি মনে বলল, আমি তো বড় মামিকে বলে দিয়েছি আমি ব্রোকে ভালোবাসি, বিয়ে করতে চাই, তিনি আমাকে পুত্রবধূ করতে রাজি। মাহি খুশি হলো খুব। মাইশা বলে দিয়েছে ছোঁয়া নিবিড়ের কাহিনীটা, নীলাশা বেগম সেই দিনটার অপমান আর নিবিড়কে ছোঁয়াকে সাপোর্ট করাটা নিয়ে ও হিংসায় জ্বলে পুড়ে মরছিল। তারপর থেকে দুজনকে ও সিআইডির মতো চোখে চোখে রাখছিল। তখনই ওর কাছে সব ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। নিবিড় ছোঁয়াকে ভালোবাসে আর আবির ওদের দুজনকে মেলানোর অনেক চেষ্টা করছে। আর আজকে দুইজনকে এত ঘনিষ্ঠভাবে দেখে ওর মাথা কপালে হয়ে যায়। রাগে মন চায় ছোঁয়াকে মেরে ফেলতে। তারপরে মাথায় আসে মামির কথা। মামি ছোঁয়াকে পছন্দ করে না, জানতে পেরেছে ও, তাই মামির কাছে গিয়ে সব জানিয়ে দেয় আর নিজের ভালোবাসার কথাও বলে দেয়। রাতটা আমার যেন তেনভাবে কাটলো। রাতেই আমি লিলির সাথে কথা বলেছি। ও আমাকে বলেছে ওরা যে ফ্ল্যাটে থাকে ওই ফ্ল্যাটে একটা রুম ঠিক করতে পেরেছে। খবরটা শুনে আমি খুশিতে আমার চোখ জলে চিকচিক করছে। নিচে নামলাম, আজ অনেক দেরি হয় সে বাসায়, আর আমি কোনো কাজই করব না তেমনই ইচ্ছে আমার। আমাকে কেউ ডাকতেও আসেনি। 10টার পরে নিচে নামলাম। নিচে এসে দেখলাম মানুষের যন্ত্রণায় নিচে নড়াচড়া করা যাচ্ছে না। আমাকে দেখে একটা মেয়ে বলল, তাইমিন আপু নাকি আমাকে সকাল থেকে খুঁজছে। আপুর কাছে গেলাম। আপু আমার চোখ মুখ ফোলা দেখে বলল, কি হয়েছে? কিছু না গো। কিছু বলবা? সে যে কালকে হলুদ ছুঁয়ে গেলি তার তুই এলি না। আমি তো আর ক্লান্তি দিতে তোদের খোঁজ নিতে পারি না, ঘুমিয়ে পড়েছি। সকালে উঠে তো মানুষের জ্বালায় আমি রুম থেকে বের হতে পারছি না। তুই আমাকে নিয়ে টেনশন করো না, তা আমি ঠিকই আছি। তুই ঠিক নেই, কিছু তো হয়েছে, কেউ কিছু বলেছে বল আমাকে। চোখ মুখ কেমন হয়ে আছে? ফুলে রাতে ঘুমাসনি? আরে ঘুমাইছি, বেশি ঘুমাইছি, এজন্যই তো চোখ ফুলে গেছে। আমার কাছে লুকাস না, আমি কিন্তু ঠিকই বুঝতে পারছি। তুই তো হয়েছে কি আমাকে বলছিস না কেন? আমার কিছু হয়নি, আমাকে নিয়ে চিন্তা ভাবনা না করে তুমি বিয়েটা এনজয় করো প্লিজ আপু। অনেক বলে কয়ে আপুর কাছ থেকে চলে এলাম। হঠাৎ আবিরের সাথে দেখা হয়ে গেল। এবার আমি আবিরের রহস্যময় হাসি, ওর তাকানো মানে বুঝতে পেরেছি এই ছেলেটা সব জানতো, একদম নিজের ভাইয়ের মতো হয়েছে। আবির আমাকে দেখিয়ে আশেপাশে তাকিয়ে ফট করে আমার কাছে চলে এলো। একদম চোরের মতো আমার সামনে এসে ফিসফিস করে বলল, ভাবি ব্রো তো কাল তোমার ওখান থেকে আসার পর থেকে সেই যে দরজা বন্ধ করে দিয়েছে আর রুম থেকে বের হয়নি। এত বেলা হয়ে গেল, এত ডাকাডাকি করছে সবাই, কিন্তু কোনো রেসপন্স করছে না। তুমি একবার দেখবে প্লিজ? আমি কঠিন দুটো কথা বলতে যাব, তখনই দেখলাম আবির আমাকে পাশ কাটিয়ে চলে যাচ্ছে চোরের মতো দৌড়ে। আমি দেখতে পেলাম আবিরের আম্মু ফোনে কথা বলতে বলতে এদিকে আসছে। সে হয়তো আমাকে লক্ষ্য করেনি, কিন্তু আবির কি নিজের মাকে দেখে এমন চোরের মতো পালালো? কিন্তু কেন? নিবিড়ের মা ফোন কান থেকে নামালো একদম নিবিড়ের দরজার সামনে গিয়ে। তারপর নিবিড়কে ডাকতে লাগলো কোমর গলায়, নিব্বি আব্বু বের হও, কি হয়েছে তোমার? এনিথিং রং? মমকে বলল, তোমার কি টাকা লাগবে? আমি ভাবছিলাম আবির হয়তো আমাকে মিথ্যা বলছে সিম্প্যাথি পাওয়ার জন্য, কিন্তু নিবিড়ের মাকে এমন চিন্তাগ্রস্তভাবে নিবিড়কে ডাকতে দেখে আমার ভাবনা ভুল প্রমাণ হলো। সারা শব্দ না পেয়ে নিবিড়ের মা চলে গেল। বিড়বিড় করে বলে যায়, বিয়ে বাড়ি না হলে এটা কিছু করা যায়, চিৎকার করে মানুষকে তামাশা দেখাবো নাকি? দুশ্চিন্তা মাখায় নিজেই চলে যায়। তিনি চলে যেতে আবির এসে হাজির, আমাকে বোঝাচ্ছে অনেকে ইমোশনাল কথা বলে নিবিড় নিজের ক্ষতি করে দেবে। তার অনেক রাগ, রাগের মাথায় অনেক উল্টাপাল্টা কাজ করে ফেলে। আমি কালকের কথা মনে করলাম, আসলে নিবিড় অনেক রাগ। যদি সত্যি আমার জন্য তার কিছু হয় আমি কি করব ভাবছি।
দোটানা মন নিয়ে দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। এইবার দরজার আঘাত করলাম। তারপর কাঁপা কাঁপা গলায় নিবিড়কে ডেকে উঠলাম। একবার ডাকতেই দরজা খুলে গেল। আমি চমকে উঠলাম। আমার চোখ মুখ শক্ত হয়ে গেল। নিবিড় আমার ডাকের অপেক্ষায় ছিল। তাহলে কি শয়তান লোক! আমি চলে আসতে যাব, নিবিড় টান মেরে আমাকে বেডরুমের ভিতরে নিয়ে আবার দরজা আটকে দিল। নিবিড় দরজা লাগিয়ে আমার দিকে তাকালো। তার মুখটা কেমন ফোলা ফোলা হয়ে আছে, বিধ্বস্ত লাগছে তাকে। লাল বর্ণের চক্ষুদ্বয়, রাতে ঘুমায়নি মনে হচ্ছে। দরজা লাগিয়ে নিবিড় আমার সামনে এসে দাঁড়াতে আমি দ্বিতীয়বারের মতো নিবিড়ের গালে থাপ্পড় মারলাম। নিবিড় আমার হাতে থাপ্পড় খাওয়ার সাথে সাথে দুই হাত আমাকে আবদ্ধ করলো নিজের বুকের মাঝে শক্ত করে। আমি আচমকা নিবিড়ের এমন আক্রমণ থমথমে খেয়ে বললাম, এমনভাবে জড়িয়ে ধরছো যে আমি নড়াচড়া করতে পারছি না। আমার হাঁসফাঁস লাগছে। আমি তাতে দাঁত চেপে নিবিড়কে বললাম, ছাড়ুন আমাকে। আপনার মতো বেহাল লোক তো আমি দুটো দেখিনি। এত কিছুর পরও আপনি আমাকে রুম থেকে এনে দরজা আটকে আবার জড়িয়ে ধরছেন। আপনার সাহস তো কম না। এত নির্লজ্জ বেহায়া লোক আমি আর একটাও দেখিনি। কথাগুলো আমার বেজে বেজে আসছে। এমনভাবে জড়িয়ে ধরেছে যে আমি কথাগুলো বলতেও পারছি না। তবু আমি অনেক কষ্ট করে কথাগুলো বললাম। কিন্তু নিবিড়ের তাতে কোনো হেলদোল আছে কিনা আমি জানি না। আমার কথাগুলো সে আদৌ শুনছে কিনা জানি না। তিনি তো আমার কাঁধে এমনভাবে মুখ ঢেকিয়ে রেখেছে, মনে হচ্ছে সে আমার শরীরের উপর ঘুমিয়ে পড়েছে। তার শরীরের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত বেশি লাগছে। তার শরীর থেকে গরম তাপ যেন আমার শরীরকে পুড়িয়ে দিচ্ছে। ওনার শরীর এত গরম কেন? আমি তো এইভাবে আর কিছুক্ষণ থাকলে মনে হয় এখানে ছারখার হয়ে যাব। গরমে আমার হাঁসফাঁস লাগছে, দম বন্ধ হয়ে আসছে। অনেক কষ্টে নিবিড়কে ঠেলে ঠুলে আমি তাকে সরাতে অবশেষে সক্ষম হলাম। তিনি নিজেই আমাকে ছেড়ে দিয়েছে। আমার ধাক্কা আর লাফালাফি সে হয়তো কুলাতে পারিনি। আমি তার থেকে অনেকটা দূরে গিয়ে দাঁড়িয়ে কিছু বলতে যাব, সে বিছানায় গিয়ে ধপ করে শুয়ে পড়ল। আমি রেগে কয়েকটা কথা বলে দরজা খুলে বেরিয়ে আসতে গেলাম। এ কি, দরজা খুলছে না কেন? খোলার অবশ্য চেষ্টা করে দু একটা লাথি পর্যন্ত মারলাম, কিন্তু দরজা কোনোভাবেই খুলল না। নিবিড় শিওর ওর কিছু হয়েছে। আমি রেগে বিছানার কাছে গিয়ে দাঁড়ালাম। নিবিড় চোখ বন্ধ করে শুয়ে আছে। দরজা খুলছে না। নিবিড় লাল বর্ণ চোখে আমার দিকে তাকালো। তার এই দৃষ্টি বলে দিচ্ছে সে কতটা অসুস্থ। কাল রাতে যখন আমার সাথে নাচানাচি করলো তখন তো সুস্থ ছিল। রাতের ভিতরে এত অসুস্থ হয়ে গেল কিভাবে? তার অসুস্থ বিষণ্ণ মুখ দেখে আমার মায়া হলো, কিন্তু তবু আমি সেই মায়া দুর্বলতাকে প্রকাশ করতে দিলাম না। কঠিন স্বরে বললাম, দরজা খুলে দেন, আমি বের হব। নিবিড় অসুস্থ গলায় বলল, আমি অসুস্থ ছোঁয়া? তুমি আমাকে এই অবস্থায় একা ফেলে চলে যাবে? আমি রাগী ফেটে যাচ্ছিলাম নিবিড়ের কথা শুনে। বিস্ময় গলায় বললাম, আমি থাকলেই মনে হয় আপনি সুস্থ হয়ে যাবেন ম্যাজিকের মতো। আর বাসার কাউকে রুমে ঢুকতে দিচ্ছেন না কেন? কাউকে সাড়া দিচ্ছেন না কেন? অসুস্থ হয়ে গুমড়ে মরছেন দরজা আটকে, এখন আমাকে অসুস্থতা দেখাচ্ছেন? সবাই বিয়ে নিয়ে ব্যস্ত, আমার দিকে খেয়াল রাখার কারো সময় নেই। তো আমি কি আপনার খেয়াল রাখার জন্য বসে আছি নাকি? আমিও বিয়ে নিয়ে ব্যস্ত, বের হতে দিন আমাকে। দরজা খুলেন। নিবিড় বলল, সরি, এখন তোমাকে বের হতে দেওয়া যাবে না। ওখানে খাবার আছে, আমাকে খাইয়ে দাও আগে, তারপর আমাকে ওষুধ খাওয়াবে, তারপর তুমি যেতে পারবে। আমি চোখ দুটো বড় বড় করে ফেললাম কথা শুনে। আমি অবাক গলায় বললাম, আমি আপনাকে খাইয়ে দেবো? বলে নিবিড় উঠে পড়ল বিছানা থেকে। তারপর বাথরুমে ঢুকে চোখে মুখে পানি দিয়ে এলো। এদিকে যে আমি চিৎকার চেঁচামেচি করছি সেদিকে পাত্তাও দিচ্ছে না। আমি নিজেই আবার থেমে গেলাম, কারণ বাইরে আবার চলে যাবে খুব জোরে চিল্লাচ্ছি। আমাকে চুপ করে যেতে দেখে নিবিড় শুকনো মুখে হেসে বলল, আমি চিন্তায় কি তুমিও রাতে ঘুমাওনি? আমি কটমটো চোখে ওনার দিকে তাকিয়ে বললাম, আমি আপনার জন্য চিন্তা করব এমন আজাইরা ভাবনা টাইম নাই। আপনাকে এখন আমার কি করতে মন চাচ্ছে জানেন? নিবিড় আমার সামনে এসে দাঁড়িয়ে আমার দিকে ঝুঁকে বলল, জানি, অসুস্থ মানুষের সেবা করতে ইচ্ছা করছে। আসো, আমাকে খাইয়ে দিয়ে যাও, সেবা করবে। বলে নিবিড় আমার হাত ধরে টেনে বিছানায় নিয়ে বসিয়ে দিল আর আমার হাতে দিল খাবারের প্লেট। নিজেও বসে পড়ল খাওয়ার জন্য। আমি খাবারের প্লেটের দিকে তাকিয়ে বললাম, এই রুমে খাবার আসলো কিভাবে? খাবার যেভাবে আসে সেভাবে আসছে। আমি নিঃসন্দেহ চোখে তাকিয়ে বললাম, আপনি তো দরজা খুলেননি কালকে থেকে, তাহলে আপনার রুম গরম, খাবার কিভাবে আসলো? আবার দুই ভাই মিলে আমাকে বোকা বানালেন। আপনার মা তাহলে ডাকলো কেন? নিবিড়ের প্রশ্নের উত্তর দিল, সত্যি কথা তো,
তুমি জানো কাল থেকে জ্বরে আমি কতটা কষ্ট পেয়েছি, ছটফট করছি জ্বরের ঘোরে। ও তুমি আমাকে থাপ্পড় মেরেছিলে, রাগি রাগি চোখে আমার দিকে তাকিয়েছিলে। রাতটা আমার ছটফট করে কাটলো। সকালে আবির এসে আমাকে ডাকাডাকি করে, বাড়ির সবাই ডাকাডাকি করে, আমি দরজা খুলি নাই। আমি তো তোমার অপেক্ষায় ছিলাম। ও যখন তোমার কথা বলে তখনই দরজা খুলে দিই। আবির কায়দা করে আমাকে দেখে নেয় যে আমার শরীরে জ্বর, তারপর ওষুধ খাবার দিয়ে যায়। দ্বিতীয়বার দরজা খোলার সময় বলে তোমাকে সাথে করে নিয়ে এসেছে, আর আগেরবার বলে যায় তোমাকে নিয়ে এসে দরজা ধাক্কা দিবে। তো আমি বোকার মতো বিশ্বাস করে দরজা খোলার পরে এইসব দিকে রেখে চলে যায়। তোমাকে পায় না, তাই ওর উপর খুব রাগারাগি করি। এবার ও বলেছে এবার তুমি নাকি দরজা ধাক্কা দিবে। আসলেই তাই হলো। আপনি কি পাগল? ওই অবস্থায় আপনি একা রুমের ভিতরে দরজা আটকে বসেছিলেন। আপনার আম্মুকে দেখলাম কত দুশ্চিন্তা হয়েছে। বিয়েবাড়ি হয়তো এজন্যই কেউ এতটা খেয়াল করছে না, কিন্তু আপনার উচিত ছিল তাদেরকে জানানো আর খাবার ওষুধ খাওয়া। এইরকম পাগলামি কেউ করে? তুমি আমাকে ক্ষমা করে দাও, আগের মতো আবার আমাকে বিশ্বাস করো, তাহলে আমি আর এরকম পাগলামি করব না। ইম্পসিবল। আপনি মরে গেলেও আপনাকে আমি বিশ্বাস করব না। আমি মরে গেলে তুমি খুশি হবে? শুনুন, আপনার সাথে আমার ফালতু প্যাচাল পাড়তে পারবো না। আপনি দরজা খুলুন, আমি চলে যাই। আপনার সাথে আমি কোনো কথাই বলতে চাই না। তুমি যদি এখানে আমাকে ক্ষমা না করে ছেড়ে চলে যাও, আই প্রমিস আমি কিন্তু নিজের ক্ষতি করে দেব। আপনার যা খুশি তাই করেন। বলে আমি বিরক্তিকর একটা নিঃশ্বাস ফেলে দরজার দিকে যেতে লাগলাম। নিবিড় নিজের হাতে রিমোট দিয়ে দরজা ওপেন করে দিল, তারপর চিৎকার করে বলল দরজা খুলে দিচ্ছি, এবার তুমি যেতে পারো। কিন্তু যাওয়ার আগে তোমাকে একটা সারপ্রাইজ দিতে চাই। সারপ্রাইজটা না হয় দেখে যাও। দরজার কাছে গিয়ে আমি কেন জানি না নিবিড়ের কথা শুনে পিছন ফিরে তাকালাম, আর পিছনে ফিরে আমি আটকে উঠলাম। নিবিড় এর হাতের ছুরি হাতে নিজের শিরা কাটার জন্য প্রস্তুত হতে আমার দিকে তাকিয়ে আছে। জ্বরে কি এই লোকটার মাথা খারাপ হয়ে গেল নাকি? আমি দরজা খোলা বাদ দিয়ে আবার ভিতরের দিকে এগোতে এগোতে বললাম, আরে আরে কি করছেন? মাথা ঠিক আছে তো আপনার? ছুরি ফেলুন, একদম আমাকে ভয় দেখিয়ে কিছু করানোর চেষ্টা করবেন না। ভালোবেসে মন থেকে তো কিছু করাতে পারলাম না, শুধু পারেন থ্রেট দিতে আর ইমোশনাল ব্ল্যাকমেল করতে, তাই না? নিবিড় আমার কথার প্রেক্ষিতে বলল, আমি কিন্তু তোমাকে এখন রাজি করানোর জন্য হাত কাটছি না। আমি হাতটা এখন কেন কাটবো জানো? আমি বললাম কেন? আমি সত্যিই তোমার ইগনোর আর অবহেলা, ঘৃণাটা মেনে নিতে পারছি না। এইভাবে থাকলে আমি এমনিতেই দুমড়ে মুচড়ে যাব। আর এই জ্বরটা কিন্তু তোমার জন্য এসেছে। তোমার কাছ থেকে কালকে আঘাতটা পেয়ে আমি সহ্য করতে পারিনি, এজন্য আমি এমন বিছানায় পড়ে আছি। আর এইভাবে তুমি যদি আমাকে ঘৃণা করতেই থাকো, তাহলে আমি জানি আমি বেঁচে থেকেও মরে যাব। এইভাবে বেঁচে থাকার থেকে তো মরে যাওয়াই ভালো, তাই না? এই কি বলে আমি সবসময় তোমাকে থ্রেট আর ইমোশনাল ব্ল্যাকমেল করি? তুমি কি আমাকে ভালোবাসার সুযোগটা দিয়েছো? আমার অনুভূতিগুলো বোঝানোর আমাকে কি সুযোগ দিয়েছো? একটু প্রকাশ করতে গিয়েছে কি আর তুমি আমাকে নাকানি চুবানি খাইয়েছো? একটা সুযোগ দিয়ে দেখাও। নিবিড় বলতে তুমি অজ্ঞান থাকবে, নিবিড় ছাড়া তুমি কিছুই বুঝবে না। সেটা করতে জাস্ট আমার 1 মাস লাগবে। আমাকে আমার মতো ভালোবাসাটা বোঝানোর সুযোগ দিয়ে দেখাও একবার। তারপর তুমি আমার প্রতি কোনো ফিলিংস না পাও, তারপর যাও, তোমাকে আমি ছেড়ে দিব। আমি তার থেকে সারাটা জীবন কাটাতে চাই, যে আমাকে আমার থেকে বেশি ভালোবাসবে। আচ্ছা আচ্ছা, আপনাকে খাইয়ে দিচ্ছি, ছুরিটা রাখুন। এমন বাচ্চাদের মতন জেদ আর অহেতুক রাগ কেন করছেন সেটা আমার মাথায় ঢুকছে না। এইসব কি সত্যি নাকি আপনার একটা নাটক? সেটা আমি বুঝতে পারছি না। কি যন্ত্রণায় ফেঁসে গেলাম আমি। দাঁতে দাঁত চেপে কথাটা বললাম নিবিড়কে উদ্দেশ্য করে। নিবিড় আমাকে প্লেট হাতে নিয়ে দেখে ছুরি রেখে আমার সামনে বসে বিজয়ের হাসি হাসলো। নিজের কাজে সফল হয়েছে, হাসবেই তো। আমি চোখ কটমটো করে তাকিয়ে আছি। দাঁতে দাঁত চেপে রাগ সংগ্রহ করে বিরিয়ানির লোকমা তুলে দিলাম নিবিড়ের মুখে। নিবিড় অপলক চোখে আমার দিকে তাকিয়ে আছে। আপনি অন্যদিকে তাকান না হলে কিন্তু আমি চলে যাব, আর একটুও খাইয়ে দিব না। সেটা তুমি পারবে না, তাই ঢং না করে একটু তাড়াতাড়ি খাইয়ে দাও। আমার পেটে তো ইঁদুর দৌড়াচ্ছে। পেটে হাত দিয়ে বলল নিবিড়। আমি প্লেট নিবিড়ের কোলের উপর দিয়ে বললাম, আমি প্লেট নিবিড়ের কোলের উপর দিয়ে বললাম, পারবো না আমি। আপনি আপনার চাকর হই নাই, আর না আমি আপনার ঘরের বউ যে আপনি যা বলবেন, যা অর্ডার করবেন আমি তাই করব।
সুইসাইড করার ভয় দেখিয়ে আমাকে দিয়ে খাইয়ে নিচ্ছেন তো? ভালো হবে না, আপনার কখনো ভালো হবে না। এখন আপনার পেটে ইঁদুর দৌড়াচ্ছে, আপনি নিজে খেয়ে ইঁদুর থামান। আমি গেলাম বলে আর 1 সেকেন্ড ওয়েট করলাম না, গটগট করে দ্রুত পায়ে বেরিয়ে গেলাম। নিবিড়কে কিছু বলার সুযোগ দিলাম না, তাহলে আরেকটা নাটক শুরু করে দেবে। এই ছেলেটা এত নাটকবাজ হয়ে গেছে। উফ! প্লেটের যেখানে ছোঁয়া নিবিড়কে খাইয়ে দিচ্ছিল সেই স্থানটা থেকে বিরিয়ানি নিয়ে খেতে লাগলো নিবিড়। ওর মনে হচ্ছে এখানে ছোঁয়ার হাতের স্পর্শ লেগে আছে, মনে হচ্ছে ছোঁয়া এখনও ওকে খাইয়ে দিচ্ছে। ছোঁয়া চলে যেতেই আবির রুমে এসে ঢুকলো। নিবিড়কে চোখ বন্ধ করে বিরিয়ানি খেতে দেখে আর মিটিমিটি করে হাসতে দেখে অবাক হয়ে বলল, হোয়াটস হ্যাপেন্ড ব্রো? নিবিড় চোখ বন্ধ অবস্থায় বলল, ছোঁয়াকে আমাকে খাইয়ে দিচ্ছে আবির। আবির আচমকা গলায় বলল, সত্যি? ভাবিকে তো দেখলাম রাগে গজগজ করে যাচ্ছে, আমার দিকে এমনভাবে তাকাচ্ছিল চোখ দিয়ে আমাকে ভস্ম করে দেবে। নিবিড় চোখ মেলে আবিরের দিকে তাকিয়ে বলল, ও তো ভাইয়ের একমাত্র বউ আর তোর একমাত্র ভাবি, এই বাড়ির বড় বউ, তার এতটুকু রাগ না থাকলে কিছু হয়? আবির ভাইয়ের কথা শুনে বলে, ভাই তুমি ভাবির প্রেমে কবে পড়েছিলে বলো তো? তোমরা খালি ঝগড়া করতে, আমাকে কিন্তু কাহিনী এখনো বলিনি। এবার বলো, তুমি ভাবির জন্য এমন দেওয়ানা হলে কিভাবে? তোর ভাবিকে প্রথম দেখতেই আমি প্রেমে পড়ে গেছিলাম, সেখানে আমার সাথে টক্কর নেওয়ার কেউ সাহস পায় না, সেখানে ও কিনা আমাকে ভয় না পেয়ে আমার সাথে ঝগড়া লাগিয়ে দেয়। এইটুকু ভয় আমি ওর চোখে দেখিনি। জানিস, ও আমার হাত থেকে আমার প্রিয় ফোনটা ঠাস করে ভেঙে ফেললো। প্রথমে ওর উপর আমার যতটা রাগ হয়েছিল, কিন্তু ওর একের পর এক সাহসিকতা দেখে তা আমি হতভম্ব হয়ে যাচ্ছিলাম। তুই জানিস আমি ওকে চড় মেরেছিলাম, ও তবুও একটু ভয় না পেয়ে আমার চোখে চোখ রেখে প্রতিবাদ করেছিল। তখন অবশ্য এতটা ভালোবাসা ছিল না, তখন জাস্ট ওর এই সাহসিকতা আমার কাছে বিস্ময়ের ছিল। ওর এই সাহসিকতার জেদ কষ্ট করার জন্য আমি একে পর এক ফাঁদে ফেলেছি, কিন্তু কখনোই আমার সামনে মাথা নত করেনি, সবসময় আমার সাথে পাল্লা দিয়ে গেছে। এই সময় তো আমি বিরক্ত হয়ে গেছিলাম, কোনোভাবেই ওকে আমি হার মানাতে পারছিলাম না। ও বাসা থেকে পালিয়ে গেছিল, বিপদে পড়েছিল, সেই রাতে শুধু ওর উপর আমার কোনো রাগ ছিল না, আমার সমস্ত রাগ কোথায় চলছিল জানি না। সেই রাতে আমি অনুভব করি ছোঁয়ার উপরে আমি দুর্বল হয়ে পড়েছি, ওকে পছন্দ করতে শুরু করেছি। তারপর সেটা আস্তে আস্তে ভালোবাসার রূপ নেয়, কিন্তু আমি তো বুঝতে পারি না, আমি তো ওকে চিরশত্রু মনে করতাম। সেখান থেকে অজান্তেই এখন যে আমার মনের রানী হয়ে গেল। সকালের নাস্তা আমার 12টায় করা হলো। এদিকে বিয়েবাড়ি বলে কথা, দূর দূরান্ত থেকে কথা, যা আত্মীয় স্বজন আসছে, কত নতুন মুখ। বাসায় সাজ যেন সকলের মধ্যেই চেঞ্জ করে ফেলেছে, তাজা ফুল দিয়ে সজ্জিত করেছে চারপাশ, দারুণ লাগছে। ফুলের গন্ধে মোমো করছে বাসাটা। বাগানের দিকে তাকাতে মুগ্ধতা এসে যায় এক প্রকার। তাজা ফুল দিয়ে সাজানো হয়েছে বর বউ, আর এজন্য কথা স্টেজে 3টে সোফা রাখা আছে, মাঝখানটা হয়তো বর বউ বসবে, ওইটা একটু বড়, আর একটু পাশে 2টা সিঙ্গেল সোফা। 12:30টার সময় অনেকে সাজ পোশাক শেষ করে ফেলেছে, আর বাচ্চারা অনেকেই সোফার বিভিন্ন অ্যাঙ্গেলে করে বসে বসে ছবি তুলছে। ক্যামেরাম্যান তো ভিডিও ছবি তোলা এখন থেকে স্টার্ট করে দিয়েছে। এ বাসার আত্মীয় স্বজন কাউকে আমি দেখতে পাচ্ছি না, সবাই হয়তো যার যার রুমে সাজগোজ নিয়ে ব্যস্ত। বাইরে আর ভিতরে যারা আছে বসে আছে, গল্প করছে, সবাই আজকে এসেছে বিয়ের নিমন্ত্রণে। একটা ঝুড়ি ভর্তি ফুল দেখতে পেলাম, একজনকে বলতে শুনলাম বাসর ঘর সাজানো হবে, সেই জন্য ফুল এনে রাখা হচ্ছে, এগুলো যেন কেউ না ধরে। আজকে তাইমিন আপু আমাকে জোর করে বলছে আমি যেন তার সাথে সাজগোজ করি, আর তাদের দেওয়া শাড়িটা যেন পরে আমি তাকিয়ে কাট করে না করে দিয়েছি। আজকে আমি কোনো শাড়ি পরবো না, আজকে আমি আমার একটা ড্রেস আছে নতুন, গতবার আমি নতুন কিনেছিলাম ঈদের আগে, সেটাই পরবো। আবি বলেছিল আমি যেন তার সাথে এসে সাজগোজ করি। আমি বললাম আমাকে খুব বাজে লাগবে আপু, ওই ড্রেসের সাথে গর্জিয়াস সাজ খুবই খারাপ দেখা যাবে, আর তুমি তো সাজো, আমি বেশি মেকআপ করি না, আর করলেও আমাকে ভালো দেখা যায় না, আমাকে অত মেকআপে মানায় না, তার থেকে আমি যেভাবে থাকি সেভাবেই থাকতে দাও। আপু আর কিছু বলার পেল না, কী বা বলবে, বলার মতো কিছু খুঁজেই পাচ্ছে না হয়তো। কিন্তু একটা জিনিস আমাকে অবাক করলো, নিবিড়ের মা আজকে কেমন যেন আগুন চোখে আমার দিকে তাকিয়ে আছে, যতই দেখছি যেন আমাকে খেয়ে ফেলবে মনে হচ্ছে। আমি কি করেছি ওনার, উনি আমার দিকে এমন কড়া চাহনি দিচ্ছে কেন? গোসল করে আমি নিচে এসে লাঞ্চ করে গেছি, তারপর উপরে গিয়ে আমি নিজের মতো সাজগোজ করলাম, কিন্তু আজকের সাজটা ভালো হয়েছে, কারণ আপুর সাথে সাজবো না বলে আপুর বিয়ের মেকআপ বক্স আমাকে দিয়ে
দিয়েছে সাজার জন্য। আমি একেবারে জন্য নেই, আমি শুধু বলেছি আজকেই সাজবো, তারপর তোমার জিনিস তোমাকে ফেরত দিয়ে দেবো। আপু বলেছে আমার তো এই রকম ব্যবহার করাই হবে না, আমি কি আর এখন সাজবো নাকি? আর এখন সাজতে হলে কিন্তু পার্লারের লোক তো তাদের নিজেদের জিনিস দিয়ে আমাকে সাজিয়ে দেবে। কালকের তুলনায় আজকে আমি একটু গর্জিয়াস সাজলাম, কিন্তু অতটাও না, আমি যতটুকু পারি বুঝি ততটুকুই সাজলাম। তারপরে নিচে আসলাম, বাসা একদম ফাঁকা, সবাই বাগানে চলে গেছে। আর একটু পরে বিয়ে পড়ানো হবে সন্ধ্যায়, আগেই বিয়ে পড়াবে, কারণ দূর দূরান্তে অনেক আত্মীয় স্বজন এসেছে, তারা বিয়ে পড়ানো হলে চলে যাবে। আমি মেনি দরজা খুলে বাইরে বের হতে যাব, তখনই একজোড়া হাত আমার হাত ধরে আমাকে আটকে দেয়। আমি পিছনে তাকাতেই ভয় পেয়ে আটকে যাই, কিন্তু নিবিড়কে দেখে আমার ভয় কেটে একরাশ বিরক্তি এসে যায়। আমি নিবিড়ের দিকে বিরক্তিকর গলায় তাকিয়ে বলি, আবার শুরু করে দিয়েছেন? হাত ছাড়ুন। সবাই বাগানে হই হুল্লোড় করছে, আপনি এখানে কি করছেন? আপনার প্রিয় কাকার না বিয়ে, তার বিয়েতে তার পাশে না থেকে আমি তো তোমার জন্য অপেক্ষা করছিলাম, তুমি আবার একা একা যদি না যাও। আগে জানতাম আগে জানতাম মেয়েরা সাজগোজ করতে দিন পার করে দেয়, আজকে সেটা নিজের চোখে দেখলাম। সবাই সাজগোজ করে চলে গেছে, আর তুমি দেখো বিয়ে পড়ানো হয়তো শেষ হয়ে যাবে, এই মুহূর্তে তোমার সাজগোজ শেষ হলো। একদম ফালতু কথা বলবেন না, মোটেই আমার সাজগোজ করতে এত সময় লাগে না, আমার সাজতে পাক্কা 5 মিনিট লাগে। আর সবার মতো অত সাজিনি, সবার মতো সাজতে গেলে আজকে হয়তো আমি রুম থেকে বের হতে পারতাম না। আর আমি সাজতে গেছি পরে, সবাই তো সেই সকাল থেকে দরজা আটকে বসছিল, আমি একমাত্র গিয়ে মাত্র বেরিয়ে আসলাম। আচ্ছা বুঝলাম, তুমি কেন সকাল থেকে দরজা আটকে ওদের মতো সাজলে না, সেটা আমার ইচ্ছে, আপনাকে আমি কৈফিয়ত দিতে যাব কেন? অবশ্য এবার আমার হাত ছাড়ে, না হলে এবার আপনার জন্য সত্যি হয়তো আমি গিয়ে দেখব কবুল বলা শেষ হয়ে গেলে শেষ হয়ে যাবে, তুমি আর আমি কবুল বলে না হয় আমাদের বিয়েটা দেখে নেব। দাঁত কেলিয়ে বলল নিবিড়। আমি কঠিন একটা ওয়ার্ড ব্যবহার করতে যাব, তখন নিবিড় একটা ফুল আমার সামনে ধরে। আমি ফুল দিকে বকাটা আর দিতে পারি না, ফুলের দিকে তাকিয়ে আছি অবাক হয়ে। প্রপোজ করবে নাকি? এবার কপাল কুঁচকে ভাবছি। নিবিড় আমাকে অবাক করে দিয়ে ফুলটা আমার কানের পিছনে গুজে দিয়ে বলল, বাহ দারুণ লাগছে তো। বলেই নিবিড় নিজের পকেট থেকে ফোনটা বের করে আমার 2টা ছবি তোলে, আর আমি কানে হাত দিয়ে হাঁ করে দাঁড়িয়ে নিবিড়ের দিকে তাকিয়ে আছি। নিবিড় আমার ছবি তুলছে, আমি না করব সেটাও করতে পারলাম না। ও ছবি তুলে গান গাইতে গাইতে চলে গেল আমাকে ফেলে। নিবিড় যেতেই লিহানের আগমন হলো। ও কেন যেন বাসার ভিতরে আসে। লিহান ভিতরে এসে আমাকে অমন থমকে যাওয়া মুখে আমাকে অবাক হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলো, ছোঁয়া আর ইউ ওকে? বাইরে না গিয়ে এখানে দাঁড়িয়ে আছো কেন? আমি থমথমে খেয়ে কানে হাত দিয়ে বলি, যাওয়ার জন্য তো বের হয়নি, তুমি এখানে কি করছো? বিয়ে পড়ানো কি শেষ? লিহান বলল, ফোন অফ হয়ে গেছে, আজকে চার্জে বসাই নাই, এজন্য চার্জে বসাতে আসলাম। আরে বিয়ে কখনো শুরু হয় নাই, কিন্তু শুরু হয়ে যাবে। তো এটা কি পড়ে করতে পারতে না? বিয়ে না দেখেই চলে আসছো। তুমি দেখি বিয়ে দেখার জন্য খুব এক্সাইটেড। সবার বিয়েতে এক্সাইটেড থাকি না, কিন্তু আপন মানুষের বিয়েতে এক্সাইটেড থাকি। থাক, তুমি তোমার কাজ করো, আমি যাই। বলে আমি তাড়াতাড়ি বেরিয়ে আসলাম বাইরে। এসে দেখলাম সবাই জড়ো হয়ে আছে। আপুরা যেহেতু স্টেজে বসা, এজন্য তাদের আমি ভালোই দেখতে পাচ্ছি। তাইমিনা এখন কাবিন পড়ছে, দুজনে একটা কাগজের সাইন করলো, এরপর হুজুর দিয়ে বিয়ে করানো হবে। নিবিড় তাদের আশেপাশে নাই। আমি দেখতে পেলাম নিবিড় আমাদের সবার পিছনে একাই দাঁড়িয়ে ফোন টিপছে, বিন্দু মাত্র আগ্রহ নেই বিয়েতে। আমি একবার পিছনে তাকিয়ে আবার সামনে তাকালাম, তখনই ভিড় ঠেলে নিবিড় আমার কাছে চলে এলো আর আমাকে এক হাতে জাপটে ধরে বলল, আরে জান, তুমি চলে আসছো? আমাকে রেখেই বিয়ে দেখা শুরু করে দিয়েছো? আমি তো তোমার জন্য বিয়ে না দেখে ওখানে দাঁড়িয়েছিলাম। আমার কাঁধে নিবিড়ের হাত, আমি নিবিড়ের হাতের আঙুলের একটা চিমটি কেটে বললাম, বিয়ে দেখবেন ভালো কথা, আমাকে জাপটে ধরছেন কেন? নিবিড় বলল, একটু গায়ে গা না ছোঁয়ালে ভালো লাগে, তাই এত জোরে চিমটি দিয়ে। বাপরে কি শক্তি! আমাকে সবাই তোমার উপরে ফেলছে ধাক্কিয়ে, ওর জন্যই তো পড়ে যাওয়ার ভয়ে তোমাকে ধরে রাখছি। আমি বললাম, ও আচ্ছা, আমার কাঁধ থেকে হাতটা সরান তো, আমি এখান থেকে সরে অন্য জায়গায় দাঁড়াবো, আর আপনি ভুলেও আমার আশেপাশে আসবেন। নিবিড় আমাকে কোনো মতোই ছাড়বে না। আমি ওকে ধাক্কা দিয়ে বিয়ে দেখা বাদ দিয়ে বাইরে চলে আসলাম। ঠেলে বাইরে এসে দেখলাম নিবিড়ের মা আর মায়েশা দুজনেই রাগী মুখ করে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে নিবিড়ের মা আমার হাত ধরে টানতে টানতে বাসার ভিতরে নিয়ে আসলো। রাগের কারণ
কিছুই বুঝতে পারিনি। নিবিড়ের মা আমাকে এমনভাবে টেনে আনলো, জানি আমি মানুষ না, গরু ছাগল। মায়েশা আমার দিকে শয়তানি চাহনি দিয়ে তাকিয়ে আছে। ও এত খুশি কেন সেটাই আমি বুঝতে পারছি না। কোনো সমস্যা আন্টি? আপনি আমাকে এইভাবে টেনে আনলেন কেন? আপনি কি কোনো কারণে আমার উপর রেগে আছেন? নিবিড়ের মা আচমকা তেড়ে এসে ঠাস করে আমার গালে থাপ্পড় মারল। আমি আচমকা থাপ্পড় খেয়ে থমকে গেলাম। গালে হাত দিয়ে ছলছল নয়নের নিবিড়ের মায়ের দিকে তাকালাম। তিনি এখনো আমার দিকে রাগে ক্ষিপ্ত চাহনিতে তাকিয়ে আছে। কোন অপরাধে আমার গলায় হাত তুললেন? ঝাঁঝানো গলায় বললাম। নিবিড়ের মা আমাকে বলল, এই মুহূর্তে তুমি এই বাসা ছেড়ে বেরিয়ে যাবে। সবাই এখন বিয়ের ওখানে বিজি। তোমাকে যেন আর এক সেকেন্ডের বাসায় না দেখি। বড়লোক বাড়ির ছেলেকে ফাঁসিয়ে এই বাসায় পার্মানেন্ট থাকার ধান্দা তোমার। আমি ধরতে পারবো না ভেবেছো? আর আমার ছেলের সাথে যদি কোনো রকম সম্পর্ক তৈরি করার চেষ্টা করেছো, তোমার থেকে খারাপ কেউ হবে না। আপনার মাথা ঠিক আছে? আপনি আমার বড় বলে আপনাকে আমি অসম্মান করছি না, কিন্তু আজেবাজে কথা বলে আমি আপনাকে ছেড়ে দেব না। আপনার ছেলেকে আমি ফাঁসাচ্ছি? আপনার ছেলেকে জিজ্ঞেস করুন, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। সে নিজেই আমায় ডিস্টার্ব করে। এত পারেন নিজের ছেলেকে নিজের আঁচলে বেঁধে রাখেন না? তা পারেন না, আমাকে দোষ দিতে আসছেন। আচ্ছা, আপনার কানে এই বিষগুলো ঢেলেছে কে? আপনি তো আমাকে এমনিতেই পছন্দ করতেন না, কিন্তু আপনি এইসব জানতেন না? আপনাকে কি এই কথাগুলো মায়েশা আপু বলেছে? মায়েশা চেঁচিয়ে উঠে বলে, দেখছো মামি, কত বেয়াদব মেয়েটা তোমার সাথে কেমন চ্যাটাচ্যাটাং করে কথা বলছে, কিভাবে নিবিড়কে একা ফাঁসাচ্ছে। বলছে ব্রো নাকি তাকে ডিস্টার্ব করে, তাই না? নিজের দোষগুলো ঢেকে ব্রোকে ফাঁসানোর চেষ্টা করছো তুমি, কিন্তু ওর কথায় ভুলো না মামি। আমি মায়েশাকে কিছু বলতে যাব, তখনই নিবিড় দরজা খুলে ভিতরে এলো। ওকে দেখতেই নিবিড়ের মা সুর চেঞ্জ করে গেল। তিনি সোফায় বসে পড়লো আর আমার দিকে তাকিয়ে বলল, ছোঁয়া, আমাকে এক কাপ চা করে দাও তো, খুব মাথা ব্যথা করছে। নিবিড় আমাকে দিকে চেয়েছিল, অবাক হয়ে কিছু জিজ্ঞেস করবে, আর তার আগে নিবিড়ের মা কথাটা বলল, যা শুনে আমি চমকে উঠলাম। তার দিকে তাকাতেই দেখলাম আমাকে ইশারায় ওইসব বলতে মানা করছে। গিরগিটির রং পাল্টায়। আমি রান্নাঘরে চলে গেলাম। নিবিড়ের মায়ের কাছে গিয়ে কোমল গলায় জিজ্ঞেস করছি, মাথা কেন ব্যথা করছে? হ্যান ত্যান। মায়েশা নিবিড়কে দেখেই বাইরে চলে গেল। চা করে এসে দেখলাম নিবিড় নিজের মায়ের মাথা টিপে দিচ্ছে। রাগে আমার মাথা ফেটে যাচ্ছে, কিন্তু ও দাঁতে দাঁত চেপে ওনার হুকুমটা আমার শুনতে হলো। এত অপমানিত থাপ্পড় খেয়েও ওনার জন্য আমার চা করতে হলো। আমি চা নিয়ে একদম ওনার সামনে গিয়ে দাঁড়ালাম। কঠিন মুখ করেই বললাম, নিন আপনার চা। নিবিড় বলল, আম্মু, তোমাকে চলো রুমে নিয়ে যাই, শুয়ে থাকলে মাথা ব্যথা কমে যাবে। নিবিড়ের মা চা খেয়ে ছেলের সাথে রুমে চলে গেল। আমি বাইরে চলে এলাম। আমাকে বাসার ভিতর থেকে বের হতে দেখে বলল, বিয়ের এখানে উপস্থিত না হয়ে ভিতরে কি করছো? তুমি না আমাকে তখন বিয়ে দেখানোর জন্য তাড়া দিয়ে চলে এলে? আমি তো বিয়ে দেখেই ভিতরে গেছিলাম, একটা দরকার। লিহান অবাক গলায় বলল, আর ইউ সিরিয়াস? হ্যাঁ। বলো কি তাহলে? বরবউ এখন কবুল বলল কেন? বিয়েতে কয়বার কবুল বলে? আমি জিভ কেটে বললাম, আমি আসলে কাবিন দেখে চলে গেছিলাম, বিয়ে পড়ানো দেখিনি। লিহান বলল, আবির আম্মু তোমাকে এইভাবে টেনে নিয়ে গেল কেন? আমি ঢোক গিলে লিহানের দিকে তাকিয়ে আছি। লিহান উৎসুক হয়ে চেয়ে আছে জানার জন্য। তুমি দেখেছো? হ্যাঁ দেখলাম তো, উনি খুব রেগে গেছেন বোধ হয় তোমার উপর, হয়তো। কিন্তু নিয়ে গেলেন এমনভাবে, কিন্তু যাওয়ার পরে এক কাপ চা চাইলেন। বুঝলাম না চা খাওয়ার জন্য অমন করে নিয়ে গেলেন কেন? লিহান অবিশ্বাস্য বলল, সিরিয়াসলি? একদম। উনার নাকি মাথা ব্যথা করছে, চা খেয়ে এখন তো রুমে গিয়ে শুয়ে পড়েছে বোধ হয়। বলো কি? দেখে তো মনে হচ্ছিল অসুস্থ। উনি তো খুব রেগেছিলেন দেখা গেল। ওনাকে গিয়ে জিজ্ঞেস কর যা হয়েছে। তাই তো বললাম। নিবিড়কে দেখলাম এদিকে আসছে। নিবিড় এসেই আমাকে দুজনের মাঝখানে দাঁড়িয়ে বলল, কি কথা হচ্ছে? লিহান বলল, তোমার আম্মুকে নিয়ে কথা হচ্ছে। আমি চমকে উঠলাম নিহানের কথা শুনে। ফাজিল ছেলে, এইসব এখন নিবিড়কে বলে দেবে নাকি? আমি চোখ রাঙিয়ে তাকিয়ে আছি লিহানের দিকে। নিবিড় আমার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে ছোঁয়া? তুমি লিহানকে চোখ রাঙানি দিচ্ছ কেন? আমি আমতা আমতা করে বললাম, কই না তো। লিহান আমার চোখ রাঙানিতে থেমে গেছে, আর কিছু বলছে না দেখে নিবিড় লিহানকে জিজ্ঞেস করে, আম্মুকে নিয়ে কি কথা বলছিল? কই কিছু না তো। লিহান অস্বীকার করে বলল। নিবিড় সন্দেহহীন চোখে তাকিয়ে বলল, আবার অস্বীকার করছো? এই মাত্র না বললে আমার আম্মু নিয়ে কথা হচ্ছিল? নিহান বলল, আমি জিজ্ঞেস করেছিলাম বিয়ে না দেখে ছোঁয়া কোথায় গেছিল। ছোঁয়া বলল, তোমার আম্মু মানে আন্টিকে নাকি চা করে দিতে গেছিল, তিনি নাকি অসুস্থ। বলে লিহান সেখান থেকে চলে গেল। সেখানে থেমে গেলাম আমি আর নিবিড়। নিবিড় এবার আমার দিকে তাকিয়ে খুশি
মুখ করে বলল, তুমি তো খুব লক্ষ্মী বৌমা হবে ছোঁয়া। বিয়ের আগে থেকে শাশুড়ি সেবা যত্ন করে মন জয় করার চেষ্টা করছো। আমি কটমটো চোখে তাকালাম নিবিড়ের দিকে। নিবিড় আমার চাহনি দেখে বলল, রাগলে কিন্তু তোমাকে সুন্দর লাগে না। এই কথাটা শুনে যেন আমার রাগটা আরও বেড়ে গেল। আমি রাগে তাত চেপে বললাম, আপনি যাবেন এখান থেকে। আর বিড়বিড় করে বললাম, মা ছেলে দুজনে আমাকে জ্বালিয়ে খেলো। একটু আগে ওনার মা আমাকে কীরকমভাবে বাসা থেকে বার করে দিচ্ছিল, থাপ্পড় পর্যন্ত দিয়েছে। তারপর আমাকে সব কিছু দাঁতে দাঁত চেপে হজম করে ওনার মায়ের জন্য চা করে আনতে হলো। এখানে ওনার মা আমাকে দুই চোখে সহ্য করতে পারে না, সেখানে উনি আসছেন আমাকে লক্ষ্মী বউ বলতে। শুধুমাত্র ওনার জন্য আমাকে থাপ্পড় খেতে হয়েছে। নিবিড় কি যেন বলছে আমাকে, আমি তো তার কথা শুনছি না। আমি রাগে ফসফস করছি। থাপ্পড়ের কথা মনে পড়তে মনে হলো প্রতিশোধটা নেওয়া হয়ে যাক। নিবিড় কি যেন বলতে আমার দিকে এগিয়ে আসছিল মনে হয়, নিচু হয়ে বলতো কথাটা। আমি সুযোগে সদ্ব্যবহার করলাম। আমি ঠাস করে নিবিড়ের গালে থাপ্পড় মেরে বসলাম। নিবিড় গালে হাত দিয়ে হা করে আমার দিকে তাকিয়ে আছে। নিবিড়ের মুখের এক্সপ্রেশন দেখে আমি কিছুটা থমথমে খেয়ে বললাম, তবুও রাগী গলায় বললাম, আমার থেকে 10 হাত দূরে থাকবেন। 10 হাত মেপে, বুঝছেন? একদম আমার কাছাকাছি আসার চেষ্টা করবেন না। আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে পরবর্তী পার্ট দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।